বড় ভাইয়ের মৃত্যুতে বাংলাদেশে আসতেই বাবার চাপের মুখে বিয়ে করতে বাধ্য হলাম সদ্য বিধবা হওয়া আমার বড় ভাইয়ের স্ত্রী নীরাকে। বাবা এমনটা করবে জানলে বাংলাদেশে আসতাম না। নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই এত বড় একটা ঝড় বয়ে যাবে জীবনের উপর দিয়ে ভাবতেই পারিনি। 8 মাস আগেই ভাইয়া নীরাকে বিয়ে করে, এর 2 মাস পরে আমি বিদেশ চলে যাই। নীরাকে কখনোই আমি এভাবে দেখিনি, সবসময় বড় ভাইয়ের স্ত্রীর চোখেই দেখেছি, যদিও বয়সে সে আমার অনেক ছোট। কিন্তু কখনোই ভাবতে পারিনি আমার জীবন সঙ্গী তাকে করব। কিন্তু বাবার সম্মানের দিকে চেয়ে সব মেনে দিতে বাধ্য হলাম। বাসর ঘরে নীরা একা বসে আছে, আর আমি ছাদে এসে ভাবছি আমার জীবনটা শেষ হয়ে গেল এভাবে। বাবার মুখের দিকে তাকিয়ে না, তা হতে দিব না। আমি এবার বিদেশ চলে গেলে আর আসবো না, আর নীরাকে কোনোভাবেই স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। রাত প্রায় 2টা বেজে গেছে। আমি নিচে নেমে যে দরজাটা খুলতেই দেখি নীরা বসে বসে কাঁদছে। আমাকে দেখে নীরা খাট থেকে নেমে দাঁড়িয়ে গেল এবং বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য আপনাকে এমন পরিস্থিতিতে পড়তে হলো। আমি এটাও জানি আপনি কোনো দিনও আমাকে মন থেকে মেনে নিতে পারবেন না, আর এটা হওয়াই স্বাভাবিক। অন্য কেউ হলেও মেনে নিতে পারতো না, তাই আমি কখনো কোনো প্রকার অধিকার খাটাতে আসবো না। আপনি আপনার মতো চলে যেতে পারেন, যেমন খুশি ঠিক তেমন করে। বলেই নীরা খাটের উপর উঠে যে এক কর্নারে শুয়ে কান্না করতে থাকলো। আমি আর কিছু বললাম না। প্রচণ্ড রাগ নিয়ে বারান্দায় চলে যে একের পর এক সিগারেট টানছি। দেখতে দেখতে যে কখন রাত শেষ হয়ে ভোর হয়ে গেল বুঝতেই পারিনি। নীরা বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল। আমি যে বিছানায় শুয়ে পড়ি। চোখে ঘুম ঘুম লেগে আসতে আমি দেখি নীরা অজু করে এসে নামাজ পড়তে বসেছে। আমি আমার মতো দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। 11টার দিকে মায়ের ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যেয়ে দেখি নীরা নাস্তা রেডি করছে। প্রচণ্ড রাগ নিয়ে কোনো রকমে নাস্তা করে বাসা থেকে বের হয়ে গেলাম। মনের ভেতর আগুন জ্বলছে, কোনোভাবে ঘরে মন টিকানো সম্ভব না। মনে মনে ভাবছি যে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় পার করে দিব। যে কয়দিন বাংলাদেশে আছি রাত করে বাড়ি ফিরব। যখন নীরা ঘুমিয়ে পড়বে ওর মুখটাও আমার দেখতে ইচ্ছে করে না। ভাবতে ভাবতে বন্ধুদের মাঝে চলে গেলাম। যেতেই বন্ধুরা বিভিন্ন রকম মন্তব্য করতে শুরু করলো। সরাসরি বলতে শুরু করলো, কি বন্ধু, কেমন রাত কাটলো, ভালোই তো পেয়েছিস ভাবিকে। আরও অনেক রকম বাজে কমেন্টস করতে শুরু করলো। ওদের কথায় মেজাজ আরো খারাপ হয়ে গেল। ওদের সাথে তেমন কথা না বলেই সেখান থেকে উঠে চলে আসলাম। নিরিবিলি একটা জায়গা দেখে বসে পড়লাম। পকেট থেকে ফোনটা বের করে ডাটা কানেকশন অন করতেই মেসেঞ্জারে টুংটাং শব্দ করে দিয়ার মেসেজ আসতে শুরু করলো। দিয়ার সাথে বিদেশে থাকা অবস্থা থেকেই ফেসবুকে পরিচয়। কিছুদিনের ভিতরেই আমাদের সম্পর্কটা ভালোবাসায় রূপ নেয়। আমি কখনো বিশ্বাস করতাম না যে ভার্চুয়ালে ভালোবাসা হতে পারে, কিন্তু দিয়া তা ভুল প্রমাণ করে দিয়েছে। ও আমাকে ফোনের অন্য প্রান্ত থেকে এমনভাবে কেয়ার করছে যে মনে হতো সবসময় আমার পাশেই ছিল। এত 1000 মাইলের দূরত্বকেও তখন দূরত্ব মনে হতো না। ব্যস্ততার জন্য এই কয়েকদিনে মেয়েটাকে মেসেজ দিতেই পারিনি। না জানি কত কিছু ভেবে বসে আছে। ভাবতে ভাবতে মেসেজ ওপেন করতেই দেখি দিয়ার অভিমানী মেসেজ। কি, আমাকে ভুলে গেলে বাংলাদেশে এসেই? তুমি না বলেছিলে সব কাজ শেষ করেই আমার সাথে দেখা করবে? কই, তুমি তো এলে না। আসবে তো দূরের কথা, না একটা মেসেজ, না একটা কল। তুমি কি ঠিক আছো? আমি আর দেরি না করে দ্রুত মেসেজ ব্যাক করলাম। ঠিক আছে, একটু ব্যস্ত ছিলাম, বুঝোই তো তুমি। চলো আজ একসাথে লাঞ্চ করব।
লিখে বসে আছি, কয়েক মিনিটের ভিতরেই দিয়া রিপ্লাই আসলো, চলে আসো। ঠিকানা দিয়ে দিল। আমি বললাম ঠিক আছে, তুমি আসো, আমিও আসতেছি বলে সেখান থেকে উঠে রওনা দিলাম দিয়ার সাথে দেখা করার জন্য। মনে মনে ভাবছি, দিয়াকে কি নীরার কথা বলবো, না ওকে কিছুই বলা যাবে না। কিছুদিনে ওই তো ব্যাপার, বিদেশে যেয়ে নীরাকে ডিভোর্স দিয়ে দিব, অযথা ওকে বলার কি দরকার। অল্প সময়ের ভিতরেই দিয়া পাঠানো ঠিকানায় চলে আসলাম। ঠিক সময় মতো দিয়াও চলে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো। দিয়া আধুনিক মডার্ন মেয়ে, জিন্স টপ পরে এসেছে। ছবিতে ওকে যতটা সুন্দর লাগে তার চেয়ে বেশি সুন্দর আর স্মার্ট মেয়ে দিয়া, যে কোনো ছেলেই পছন্দ করবে। দিয়াকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, মনে হচ্ছে আজ আমাদের প্রথম দেখা সরাসরি। মনে হচ্ছে যুগ যুগের চেনা। নিমেষেই এই কয়েকদিনের যন্ত্রণা যেন ভুলেই গিয়েছিলাম আমি। খুব দারুণভাবে প্রতিটা মুহূর্ত কেটে যাচ্ছে দিয়ার সাথে। দুপুর লাঞ্চ, রাতে মুভি দেখা, ডিনার করা, কেমন করে যেন সময়গুলো কেটে গেল। রাত 11:30টার দিকে দিয়াকে বিদায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। মনটা আবারও খারাপ হয়ে গেল। বাসায় যেয়ে আবারও নীরার মুখ দেখতে হবে। অসহ্য একটা মেয়ে, দেখার সাথে সাথে মনটা খারাপ হয়ে যাবে। রাত 12টার দিকে বাসায় আসলাম। কয়েকবার কলিং বেল টিপে দিতে নীরা এসে ঘরের দরজাটা খুলে দিল। শরীরে শাড়ি ঠিক মতো নেই, মনে হয় ঘুমিয়েছিল। চুলগুলো এলোমেলো হয়ে মুখের সাথে লেপ্টে ছিল। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়েছিলাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে সে চোখ নামিয়ে নিল। সে মুহূর্তে আমার খুব ইচ্ছে করছিল তার মুখ থেকে চুলগুলো সরিয়ে দিতে। এক অন্যরকম মাদকতায় সেই মুহূর্তে আমাকে পেয়ে বসেছিল। পরক্ষণে নিজেকে সামলে আমি ঘরে ঢুকে গেলাম। এসব আমি কি ভাবছি? না, এগুলো ভাবা মোটেও আমার ঠিক হচ্ছে না। কোনোভাবে আমি নীরার প্রতি মায়া বাড়াবো না। আমি দিয়াকে ভালোবাসি, আর বাংলাদেশের থেকে চলে গেলেই নীরাকে ডিভোর্সের পেপার পাঠিয়ে দিব। ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসতে নীরা আমাকে বলল, টেবিলে খাবার দিয়েছি, খেয়ে নিন। আমি বললাম আমি খেয়ে এসেছি। নীরার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলতে চেয়েও থেমে গেল। তারপর খাবারগুলো ঢেকে রেখে সে বিছানায় এক কর্নারে যেয়ে শুয়ে পড়ল। আমি আমার মতো বিছানা শুয়ে শরীরের চাদর টেনে নিলাম। কি করব ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি লক্ষ্য করি নীরার দুটি হাত আমার শরীরের উপরে। সে শীতে কাঁপছে। আমি আস্তে করে তার দুটো হাত নামিয়ে দিলাম। পরে চাদরটা টেনে দিয়ে তার দিকে তাকাতেই লক্ষ্য করলাম ঘুমন্ত নীরাকে সত্যি অনেক রূপবতী লাগছে। ঘুমন্ত সব মেয়েকেই শুনেছি রূপবতী লাগে, আজ বাস্তবে তা দেখলাম। নীরার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ভোর হয়ে গেছে খেয়ালই করিনি। নীরা ভোরে ঘুম থেকে উঠতেই আমি দু চোখ বন্ধ করে নিলাম, যেন নীরা কোনো কিছু না বুঝতে পারে। নীরা বিছানা থেকে আলমারি থেকে শাড়ি নিয়ে চলে গেল ওয়াশরুমে গোসলের জন্য। কিছু সময়ের ভেতরেই নীরা গোসল করে বের হয়ে আসতেই আমি উঠে বসলাম। নিজে ফ্রেশ হবার জন্য ফ্রেশ হয়ে এসে নীরার দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল। নীরার ভেজা চুল বেয়ে পানি পড়ছে। সূর্যের আলোয় অন্যরকম সুন্দর লাগছে নীরাকে। শাড়িতে যে একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে, নীরাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আমাকে নীরা এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করল, কিছু বলবেন? আমি তার কথায় থতমত খেয়ে গেলাম। আমি কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে গেলাম। চলবে।